আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়াবারাকাতুহু। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে বন্ধুরা, আপনারা জানেন যে আমি প্রায় সময় লাইভে আসি কথা বলার জন্য। সর্বপ্রথম জেনে নিই আপনারা কেমন আছেন। মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি যাতে সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই শুভকামনা সবসময় আমার পক্ষ থেকে সকল ফেসবুক বন্ধুদের জন্য রইল। আজকে একটা টপিকস নিয়ে আসলাম, জাতীয় সংসদ নির্বাচন 2026। আপনারা সকলেই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। নির্বাচনের ডেট হলো 12ই ফেব্রুয়ারি 2026। এখন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই নির্বাচন নিয়ে আলাপ আলোচনা, চায়ের দোকানে তর্ক বিতর্ক, হট্টগোল চলছেই। আপনারা জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশের আসলে মানুষ শুধু সুখ শান্তি চায়, একটা পরিবেশ চায় আর কি, শান্তিপ্রিয় পরিবেশ চায়। পরিবেশ পেলে আড্ডায় কিংবা গল্পে সকলে জেগে ওঠে এবং আলাপ আলোচনা তোড়জোড় চলে। স্কুল কলেজ থেকে শুরু করে পথে ঘাটে সব জায়গায়। তো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী ভোটারের সংখ্যা হলো 12,76,95,183 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী তার মধ্যে পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা প্রায় 50-50। তার মধ্যে আবার নতুন ভোটার হয়েছে আরো 45 লাখ। সেখানে আবার মেয়েরা ভোটে এগিয়ে আছেন। তার মানে হচ্ছে তারুণ্যের যে ভোট, এই ভোটে মেয়েদের সংখ্যাই বেশি পুরুষদের চেয়ে। আজকে আমার প্রশ্ন যে তারুণ্যদের ভোট কোন দিকে যাবে? আজকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা রাজপথে দাবিয়ে বেড়াচ্ছেন, সকলের কাজের মাঝখানে একটা চিন্তা থাকে যে তারুণ্যের ভোট, তারুণ্যের ভোট। সব জায়গায় একটা শব্দ থাকে, আমি জেনজি। হ্যাঁ, ওদের ভোটটা কোন দিকে যাবে? আলফারাত এখনো ভোটার হয়নি, অচিরে হবে। হয়তো নেক্সট নির্বাচনে, কাউন্সিলর নির্বাচন কিংবা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আলফাদের সুযোগ হবে ভোটার হওয়ার জন্য, কিংবা তারপরে হবে। এখন সকলেই, কেউ বলে তারুণ্য এইদিকে ভোট দিবে, কেউ বলছে ওদিকে ভোট দিবে, কেউ বলছে 24-এ ভোট দিবে, কেউ বলছে 71-এ ভোট দিবে। মানে এই ধরনের কথাবার্তা চলছে। এখন প্রশ্ন হলো, তারুণ্য যে ভোট দিবে, ওরা কিন্তু 24-এর আন্দোলন দেখেছে, ওরা 71 জানে না। তবে বই খাতায় ওরা পড়েছে, 71 সম্পর্কে ওরা জ্ঞান অর্জন করেছে। ইন দ্য মিন টাইম প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এবং প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন দল থেকে এসেছেন, অনেকে 24-এর যোদ্ধা বলছেন নিজেকে, অনেকে বলছেন যে আমি 90-এর স্বৈরাচার পতনের আন্দোলনের আমি যোদ্ধা, অনেকে বলছেন যে 71-এর কে ধরে রাখার জন্য তার দল আছে, 71-এর যে আদর্শ 71-কে ধারণ করে। ঠিক আছে, এই সমগ্র প্রশ্নের মাঝখানে সকলেই মধ্যেই একটা প্রশ্ন জাগে যে আসলে আমরা যাবো কোন দিকে, তারুণ্য কোন দিকে যাবে। তবে আমি পুরো মাঠ সার্ভে করে কয়েকটি আসলে আমি সার্ভে করেছি। সেখানে আমি দেখেছি যে যারা 24-এর যোদ্ধা নিজেকে দাবি করছে, সকলে কিন্তু 24-এর যোদ্ধা না। হ্যাঁ, 24-এর আন্দোলনে কিন্তু সকলেই ছিলেন না, বাট তারা দাবি করতেছে যে তারা 24-এর আন্দোলন করেছে। আর বিশেষ করে বাংলাদেশের যে বড় দলগুলো আছে, দুটি দল আছে, একটি দল তো অংশগ্রহণ করতে পারছে না, অন্যদিকে আরেকটি দল আছে, তারাও কম না। তো তারা দাবি করছে 24 তাদের, আবার আরেকটা অংশ দাবি করছে 24 তাদের। এর সকল কিছু মিলিয়ে আমি একটা সার্ভে করে দেখলাম যে যারা আজকে এই সমাজে অনেক বড় বড়
কথা বলছে নির্বাচনে দাঁড়িয়ে, তাদের কিন্তু 24-এ কোনো ভূমিকা নাই, আমি দেখি নাই। মানে বই খাতা পুস্তক এবং টেলিভিশনের পর্দায় আপনারা জানেন যে আমি একটা অনলাইন মিডিয়াতে আছি, কাজ করি আমি, সময় সংবাদ লাইভ, সেটা বার্তা সম্পাদক হিসাবে আছি। তো সেখানে আমি কাজ করতে যেয়ে তাছাড়া আমার নেশা পেশা হচ্ছে লেখালেখি করা। হ্যাঁ, তো সেখানে কাজ করতে যেয়ে কিন্তু আমি অনেকেই মানে অনেক ডিমান্ড নিয়ে আসছেন, অনেক মানে হিট করছেন মার্কেটে যে আমি 24-এর যোদ্ধা। ছোট ছোট ছেলে মেয়েরা যারা নতুন ভোটার হয়েছে তাদের পিছনে হেমিলনের বাসিওয়ালার মতো অনেকে দৌড় দেওয়ার চেষ্টা করছেন, অনেকে কিছু সংখ্যক যুবক সমাজ নিয়ে কাজ করছেন। তা আমার প্রশ্ন হলো, এই তারুণ্যের যে ভোটটা, এটা তো অবশ্যই যাদেরকে ভালো মতো চেনে জানে তাদেরকে ভোট দিবে। আবার 24 নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 24-এ যারা ম্যান্ডেট নিয়ে আসতে চাচ্ছে বিভিন্ন এলাকায়, পাড়ায় মহল্লায়, আমি 24 আন্দোলনের কথাই বলবো, ঠিক আছে? এরা কিন্তু 24-এ এদের কোনো ভূমিকা ছিল না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। হঠাৎ করে তারা 24-এর ম্যান্ডেট নিয়ে চলে আসলো। এটাকে সাধারণ মানুষ থেকে শুরু করে আমার ফেসবুকে যে সকল বন্ধুরা আছেন সকলকে তাদের সন্তানদেরকে বুঝাবেন যে আসলে আমরা যাতে কোনো ভুল তথ্য, ভুল সংবাদ, যে যাকে ইচ্ছা তাকে ভোট দেই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান নিয়েই এবারে নির্বাচনটা হবে। এবং আমার যতটুকু আমি জানলাম যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেভাবে একটা গর্জন দিচ্ছে যে এবারে নির্বাচনটা হবে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে তার থেকে স্বচ্ছ নির্বাচন হবে। তাহলে এই নির্বাচনটা কত শক্ত নির্বাচন হবে। নতুন প্রজন্মের ভোটটা একজন সঠিক এবং ব্যক্তির নতুন হওয়া উচিত। প্রজন্ম তারাও ভোট দিবে সঠিক ব্যক্তিকে। তো তাদেরকে যারা সঠিকভাবে বুঝাতে পারবে, এবং আমি মনে করি যে বর্তমান নতুন প্রজন্ম কিন্তু আমাদের থেকে অনেক ম্যাচিউর, অনেক আপডেট, অনেক কিছু বুঝে না কিন্তু তারা কিন্তু অনেক আপডেট, যেহেতু তারা আধুনিক যুগে তারা এসেছে, তারা মোবাইলের ফ্লেভারটা নিয়েছে, ইন্টারন্যাশনালি তারা অনেক কিছু জানে যেটা আমরা এখনো জানি না। হ্যাঁ, তো যাই হোক, আমি নতুন ভোটারদেরকে, যারা গার্ডিয়ানরা আছেন তাদেরও কিন্তু একটা ভূমিকা থাকতে হবে, কারণ ভুল সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না। এইবারে নির্বাচনে যেহেতু স্বচ্ছ নির্বাচন হবে, ভুল সিদ্ধান্ত যাতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যারা মাঠে কিংবা বিভিন্ন জায়গায় আমাদের ছোট ভাইরা, ছোট বোনরা যারা নির্বাচন করছে, তাদেরকে সকলকে আমরা সম্মানের চোখে দেখব, আর তারাও যাতে কারো সকলকে সম্মানের চোখে দেখে। আর পাশাপাশি একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে 24-এর যোদ্ধা এই ম্যান্ডেট নিয়ে যারা আসছে তারা আদৌ আসছে কিনা। হ্যাঁ, সবাই কিন্তু আসে নাই, গুটি কয়েকজনকে আমরা চিনি তারা আসছে, এবং টেলিভিশনে, মিডিয়াতে, পত্র পত্রিকায় আমরা যাদেরকে দেখেছি তারা হয়তো বা আসছে, তারা আসছে, কিন্তু বাকি যারা দাবি করছে ওরা কারা, ওরা কিভাবে দাবি করলো। হ্যাঁ, যাই হোক, এটাকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর আমাদের বাংলাদেশে আরেকটা বিশাল প্রবলেম দাঁড়িয়েছে বর্তমানে, যে সংখ্যালঘুদের বিভিন্ন ডিমান্ড আছে, তাদের প্রতি বিভিন্ন পত্র পত্রিকায় দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম তারা ফেস করে। তারা তো এই স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাদের ভোটের সংখ্যা আপনারা শুনে ইউ উড বি হ্যাপি টু নো দ্যাট তাদের ভোটের সংখ্যা হলো টোটাল ভোটার 8 to 9%। তার মানে 1,20,00,000 থেকে 1,40,00,000 হলো সংখ্যালঘুদের ভোট। তাহলে 1,20,00,000 থেকে 1,40,00,000 যদি সংখ্যালঘুদের ভোট হয়, তারা তো ফেললা না। তাদেরকে কারা টেক কেয়ার করছে, কিভাবে করছে? হ্যাঁ, সেটার দিক দিয়ে আবার সে দল আগিয়ে যাবে। যারা ওদেরকে টেক কেয়ার করবে, যারা ওদের সিকিউরিটি দিতে পারবে, তাদের পক্ষেই সংখ্যালঘুরা থাকবেন। আমার তাদেরও তো দল আছে, বড় বড় দলগুলো তো তাদেরই সংখ্যালঘুদের সংখ্যা বেশি ওখানে। তো তারা তাদের সিদ্ধান্ত নিবে, তার মধ্যে যদি কেউ তাদের কাছ থেকে ভালোবাসা, আন্তরিকতা নিয়ে ভোট পেতে চায়, তাহলে তাদেরকে ওইভাবে কাজ করতে হবে। আর নতুন প্রজন্মের পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেকটা গার্ডিয়ানকে বলবো যে আপনার সন্তান যাতে ভোট দিতে সঠিক ব্যক্তিকে ভুল না করে, সেটা আমাদের দেখতে হবে। আমাদের কিন্তু একটা প্রবলেম আছে,
সেটা আমি 90 দশক থেকে দেখছি, যে যারা ইংলিশে কথা বলে, মাথায় ঝাঁকায় ঝাঁকায় কথা বলে, অনেক আগডুম বাগডুম জনগণকে দেখায়, তারা কিন্তু এই দেশকে কিছু দিতে পারে নাই। তারা স্বাধীনতা যুদ্ধও পারে নাই। স্বাধীনতার যুদ্ধে এদেশের মেহনতি মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছে। যুদ্ধ শেষে মা তার সন্তানকে খোঁজাখুঁজি করেছে। ওরা কিন্তু এলিট লেভেলের না। শুধুমাত্র সুফিয়া বেগমের মেয়ে হলো আজাদ, বাংলাদেশের সর্বোচ্চ ধনী সন্তান ছিলেন। সে 1971-এ যুদ্ধ করেছে। এই একজনকে আমি পাইছি, আর পাইছি মিড লেভেল পাইছি, আর বেশিরভাগ কিন্তু লো লেভেলের। হ্যাঁ, তা আমরা আসলে তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা সকলকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজকে আমরা বাংলাদেশের নাগরিক, এই দেশের না বাংলাদেশ হওয়াতে কিন্তু নির্বাচন হচ্ছে, এটা বুঝতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71, 52 এগুলাকে কিন্তু সম্মান প্রদর্শন করে, এগুলোর প্রতি সম্মান রেখে আমরা এবার জাতীয় সংসদ নির্বাচন 2026-এ প্রতিটা গার্ডিয়ানের উচিত তার সন্তানকে সুন্দর মতো বোঝানো, এবং সন্তানরা যে পড়াশোনা করেছে বই থেকে, যদি ভুল কিছু পড়ে থাকে সেটাকে শুধরে নেওয়া। আর পাশাপাশি যদি সে কাউকে সিলেকশন করে যে অমুক তো ওই সময় এটা ছিলেন, তার ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডটা দেখার জন্য আদৌ সে ছিলেন কিনা। কারণ বাংলাদেশে কিন্তু আপনারা জানেন যে অনেকে স্বাধীনতা যুদ্ধ না করেও সার্টিফিকেট নিয়েছে, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট। হ্যাঁ, ইভেন সেক্রেটারিও নিয়েছে, মানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সচিব, উনিও কিন্তু মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন। আবার জানতে পারলাম যে 24-এর আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে অনেকেই ইনজুর্ড হয়েছে, ওরাও সার্টিফিকেট নিয়েছে। এই সার্টিফিকেটটা যারা দিয়েছে তারা সঠিক লোককে দিয়েছে কিনা সেটাও দেখবেন। আর পাশাপাশি যারা দাবি করছে যে এখানে আমি অংশগ্রহণ করছি, আপনারা তার সম্পর্কে ভালো মতো জানবেন। আমি অনেকের সম্পর্কে জানি যে তাদের কোনো ভূমিকা নাই, কিন্তু হঠাৎ করে মাঠে হিট হয়ে গেল, ভূমিকা আছে। কিভাবে ভূমিকা আছে সেটা আমি জানি না, সকলেই স্পষ্ট করবেন সুস্পষ্টভাবে। যারা নির্বাচনে দাঁড়িয়েছেন এবার, সকল দলের যারা এবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, সকলের নিকট আমি অনুরোধ করব যে আপনারা ফেসবুক লাইভে এসে স্পষ্টভাবে বলবেন যে আপনাদের কখন কিভাবে কি ভূমিকা ছিল, সেটা আপনাকে বলতে হবে। তখন সাধারণ মানুষের যে একটা কনসেন্ট্রেশন, যদি কোশ্চেন থাকে আপনার প্রতি, সে আপনাকে প্রশ্ন করবে, কই ভাই আপনি তো ওখানে ছিলেন না, কিংবা আপনি তো 71-এ ছিলেন না, আপনি তো 90-তে ছিলেন না, আপনি তো 24-এ ছিলেন না। তখন সে প্রশ্ন করতে পারবে। এই প্রশ্ন করার সুযোগ কিন্তু দিতে হবে। এখন আমি 200-300 ছেলে মেয়ে নিয়ে একটা কথা বললাম, ওরা শুধু আমাকে লাইক দিল আর কমেন্টস করলো, ইট ডাজন্ট মিন দ্যাট আমি আসলে কাজটা সঠিক করলাম। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা কোনো কাজে আমরা ভুল করব না। ফেরদৌসী জাহান ভাবি, আসসালামু আলাইকুম। খুব খুশি হলাম আপনার প্রায় সময় আমার লাইভ দেখেন। ইশরাজুল আলম লিটন, 24তম BCS, মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম ভেরি হ্যাপি। যখন তুমি এটা আমার লাইভটা দেখো, তখন আমার মনে হয় যে আমি হয়তো বা সমাজে ভালো কিছু বলি কিংবা বলার চেষ্টা করি। JSL সৌরভ রাসেল, আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যারা দেখছেন এবং দেখবেন, আমি সকলের নিকট একটা অনুরোধ করব যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে আমাদের ভোটার সংখ্যা হলো 12,76,95,983 জন। তো এর মধ্যে প্রায় 50% হচ্ছে হলো নারী ভোটার, আর 50% হচ্ছে হলো পুরুষ ভোটার। এবং নতুন যে ভোটার সংখ্যা ভোটার হয়েছে 45 লক্ষ, এর মধ্যে আবার নারীর সংখ্যা হলো 28 লক্ষ, তারপরটা হলো বাকিগুলো হলো পুরুষ। আর আমাদের যারা তৃতীয় লিঙ্গর আছেন, তাদের ভোটার সংখ্যা হচ্ছে হলো 1000+। হ্যাঁ, এটা হলো 1234 জন তৃতীয় লিঙ্গে যারা ভোটার আছেন এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। এটা নির্বাচন কমিশনের যে তথ্য, সে তথ্য অনুযায়ী আমি আপনাদের নিকট উপস্থাপন করলাম। আর তারুণ্যের ভোট কোন দিকে যাবে
শুধু তারুণ্যের উপর ছেড়ে দিলে হবে না, তাদের গার্ডিয়ানকে কেন ভোট দিবে সেটাও তাকে বোঝাতে হবে। এবং আপনার আমার সন্তান, আমরা যাতে আর কখনো কোনো প্রকার ভুল, মানুষ ভুল করবেই। টু ইট ইজ হিউম্যান, এটা ইউনিভার্সাল ওয়ার্ড। হ্যাঁ, এটা ইউনিভার্সাল ওয়ার্ড, ম্যান ইজ মর্টাল, এটা ইউনিভার্সাল ওয়ার্ড। তো আমরা ইউনিভার্সাল ওয়ার্ডগুলো আমরা জানি, তার মধ্যে আমরা প্রতিবারই আমাদেরকে যাতে কেউ ধোকা দিতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, স্মার্ট কথা বলে ধোকা দিয়ে চলে যাবে, সে কাজটা কিন্তু আমরা আর সুযোগ দিব না। এবং এই বাংলাদেশে যত ধোকাবাজি হয়েছে, মেজরিটি কারা করেছে আপনারা তো জানেন। এখানে কোনো রিক্সা চালক করে নেই, কোনো টেম্পু চালক করে নেই, কোনো নিম্ন মধ্যবিত্ত মানুষ করে নাই, কোনো মধ্যবিত্ত মানুষ করে নাই। ওরা কারা? ওরা কেন করলো? সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, সেটাকে লক্ষ্য রেখে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে নির্বাচিত করব। যে প্রার্থী নির্বাচনে জয়ী হলো আমাদের সাথে থাকবে, নির্বাচনে পরাজিত হলে আমাদের পাশে থাকবে। এবং যারা প্রার্থী হয়েছে তাদের কাছ থেকে আমরা কমিটমেন্টটা নিব যে ভাই আপনি লিখিত দিবেন যে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আপনি আমাদের এখান থেকে যাবেন না, এবং নির্বাচনে জয়ী হলো আপনি এখানে থাকবেন, আমাদের পাশেই থাকবেন। পরাজিত হলে আপনি যদি চলে যান, তাহলে আপনি আমাদেরকে কেন, সকলের কাছে আপনি আমাদেরকে কেন এভাবে ফেলে চলে গেলেন, কেন আপনি আমাদেরকে বিপদগামী করলেন? আমি চাই বাংলাদেশটা, আগামীর বাংলাদেশ হবে সুষ্ঠু বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, শান্তিপ্রিয় বাংলাদেশ, যেখানে বাংলাদেশ, সন্ত্রাস এবং মাদকমুক্ত বাংলাদেশ থাকবে, যেখানে আমরা সকলেই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামীর বাংলাদেশ গঠন করব। যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। যেই সংসদ নির্বাচনে জয়ী হবে তাকে আমরা সাধুবাদ জানাবো, যদি সঠিক নির্বাচন হয়। আর পাশাপাশি, কারণ যারা ম্যান্ডেট দিয়ে বলতেছে, আমার এখনো আমি কনফিউজ পার্সোনালি, হয়তো অনেকে কনফিউশনের কথা বলে, আমি জানি না। কারণ এখন তো আমাদের দেশে অনেকে নাকি বিদেশ থেকেও ইএস কার্ড নিয়ে চলে আসছে। আমি গত নির্বাচনও দেখছি যে বিদেশ থেকে ইএস কার্ড নিয়ে চলে আসছে, যে নির্বাচনে যাই হোক সে জিতবে। এরকম কথা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষ ছড়াচ্ছে। এটা সত্যতা কতটুকু আমি জানি না। তো তারা একটা ম্যান্ডেট দিতে হবে যে ভাই আমি যদি হারি, আমি এই এলাকার মানুষের সাথেই থাকবো, এই এলাকার মানুষের বাইরে আমি আর যাবো না। এবং তারা যদি যায়, তারপর কি হবে তাদের এটা স্পষ্টভাবে বলতে হবে। আপনারা নির্বাচনে পরাজিত হবেন, এলাকায় আর আসবেন না, আবার নির্বাচনে 2-3 মাস আগে এসে আমাদের সাধারণ মানুষের কাছে এসে আবার ভোট চাইবেন, আমাকে ভোট দেন, দিলে এই করবো সে করবো ওই করবো। আপনি কেন চলে গেলেন? সমাজ সেবা করতে হলো তো ভাই সবসময় পাশে থাকতে হবে, সবসময় আপনার মানুষের পাশে থাকতে হবে। মানুষের পাশে থাকবেন না, 5 বছর পর থাকবেন। করোনা গেল, করোনাতে কার কি ভূমিকা সেটা উল্লেখ করবেন। যারা সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন তারা করোনাতে কার কি ভূমিকা ছিল, কিংবা তার আগে কি ভূমিকা ছিল, তার ছিল না তার বাবার ছিল, তার বাবা ছিল তার দাদার ছিল, কি ভূমিকা ছিল সেটা বলতে হবে। আমি গ্রামে দেখেছি যে বাবা অনেক ভালো কাজ করছে, বাবা মারা গেছে, সন্তানকে মানুষ সিলেকশন করে নিচ্ছে, কারণ ওর বাবা ভালো ছিল, সমাজের জন্য কাজ করছে। ঠিক আছে, এদেরকে আমাদের সিলেকশন, এদেরকে আমাদের দেখতে হবে, ওদের ব্যাকগ্রাউন্ড কি, ফোরগ্রাউন্ড কি, ওদের ফ্যামিলি, সমাজে কতটুকু কন্ট্রিবিউশন আছে। সমাজে কন্ট্রিবিউশন নাই, সেও পারবে না, কারণ জেনেটিক বিষয় তো। আমার বাবা সমাজের জন্য না করলে, আমার দাদার সমাজের জন্য না করলে আমি কিভাবে করবো? এটা জেনেটিক বিষয়, এটা আসে। সমাজ সেবা কিন্তু নট ইজি জব আর নট ডিফিকাল্ট জব। আপনি যদি মনে করেন যে আপনি এটা করবেন, এটা মহান রাব্বুল আলামিনের রহমত লাগবে সর্বপ্রথম আপনার উপরে। সবাই দান অনুদান করতে পারে না, অনেকের হাজার হাজার কোটি টাকা আছে, আমি জানি। এই সামনে মাহে রমজান, রমজানের আগে ব্যাংক থেকে লোন নিবে, লোন নিয়ে বলবে যে হুজুর আমার এত টাকা ঋণ আছে, আমার কি জাকাত হবে? হুজুর বলবে না। আবার যখন রমজান মাস শেষ হয়ে যাবে, ঋণ পরিশোধ করে সে আবার সেটা দিয়ে চলবে। সেটা রেজাল্টও তারা পায় দুনিয়াতে, নিজের সন্তানকে দিয়ে আবার রেজাল্টও পায়, আল্লাহ আবার দেখায় দেয়। কারণ মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় আমি বলি যে আল্লাহ, কেউ যদি আমার প্রতি অবিচার করে তুমি তার প্রতি সুবিচার করো। উনি তো ভুলে গেছে, ওনারা ভুলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিচারক। আরে ভাই, আমি কাকে এসকেপ করছি? ব্যাংক থেকে লোন নিয়ে আমি করলাম না, জাকাত দিলাম না, তারপর কি হলো? ওরা জানে কি রেজাল্ট, ওরা মনে মনে কাঁদে। ওদের কান্না শুধু ওরাই জানে। যাই হোক, এসব নিয়ে কথা বলবো না। আমি যে সাবজেক্টটা নিয়ে আসছি সেটা হলো তারুণ্যের ভোট কোন দিকে যাবে। তারুণ্যের ভোট অবশ্যই রাইট পার্সনের পক্ষে যাবে,
এটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যুবক এবং তরুণ সমাজরা যাতে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো প্রকার ভুল না করে এবং সঠিক ব্যক্তিকে যাতে সিলেকশন করে। আমরা আবেগ দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। এটাকে সামনে রেখে আমরা আগামীর বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। আমরাও সাধারণ জনগণ মানুষকে বুঝিয়ে দিব যে না, আমাদের সাথে তোমরা চালাকি করতে পারবা না। হঠাৎ করে এসে নির্বাচন করে নিয়ে চলে যাবা কাপ, তারপর আর খবর থাকবে না। আবার 5 বছর পর এসে বলবা আমি তো পার্লামেন্ট মেম্বার, আমি এই করছি সে করছি, কিছুই করবে না। একমাত্র মা সন্তানের প্রতি সবচেয়ে বেশি মায়াকার, মায়ের। আর এলাকায় বসে সবচেয়ে বেশি মায়াকার এলাকাবাসী। আমি যখন এক এলাকা থেকে আরেক এলাকা যে থাকি ছিলাম এক সময়, আমার ভালো লাগেনি। আমি 3-4 মাস পর চলে আসছি। কেন ভালো লাগেনি? কারণ আমার যে এলাকা, যে আমার নেইবার্স আছে, তাদের সাথে আমার এরকম একটা সম্পর্ক অন্য এলাকায় যে আসলে আমি থাকতে পারিনি। যদিও তখন আমাদের বাসাটা ডেভেলপারকে দিয়েছিলাম। হ্যাঁ, তো একই অবস্থা যে এই যে এলাকার প্রতি যে মায়া মহব্বত ভালোবাসা, এটা যেমন আমার আছে, যে এলাকার সন্তানরা যারা নির্বাচনে দাঁড়িয়েছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওই ব্যক্তি এই এলাকায় কি থাকে কি থাকে না, হারলে কি থাকবে কি থাকবে না, কিংবা জিতলে কি তাকে আমরা অ্যাভেলেবেল পাবো কি পাবো না, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা কথায় কথায় বহির্বিশ্বের কথা বলি, আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব এবং আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচন আমরা জয়লাভ করে আসবো। এখানে আমি নির্বাচন কমিশনকে বলবো কোনো প্রকার কারচুপির দায় নিবেন না, কোনো প্রকার সুযোগ নিবেন না। যেভাবে কথা বলছেন ওভাবেই থাকেন। সাধারণ মানুষকে কিন্তু আর 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 আমরা আন্দোলন করতে চাই না, আর আমরা কাউকে টেনে নামাতে চাই না। আর এবার যদি মানুষ নামায় কি হবে সেটা তো বুঝেন। তো সেদিকে লক্ষ্য রেখে আমি চাই যে আগামী তারুণ্যের ভোট সঠিক ব্যক্তিকে দিবে, ওরা যাতে ভুল না করে। এটা ওদের গার্ডিয়ানদেরও আমার সন্তানদের কাকে ভোট দিবে তার পাশাপাশি আমারও একটা সামাজিক দায়িত্ব আছে, তাকে বোঝানো যে কাকে ভোট দিলে ভালো হবে, কাকে ভোট দিলে ভালো হবে না, কাকে ভোট দিলে এই দেশ এগিয়ে যাবে, কাকে ভোট দিলে এই দেশ এগিয়ে যাবে না, সেটা আমার তাদেরকে বোঝাতে হবে এবং পূর্বে ইতিহাসগুলো তুলে ধরতে হবে। আর যারা যাদের সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের নিকট আমার হাত জোর অনুরোধ, বিশেষ করে আমি ঢাকার 9 আসনে বসবাস যেহেতু করি, ঢাকার 9 আসনে নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তারা এটি স্পষ্ট করবেন যে আপনি কেন দাঁড়িয়েছেন, আর এই দেশের স্বাধীন দেশের একটা নাগরিক হিসাবে কোন আন্দোলনে আপনার কি ভূমিকা ছিল, এটা একটু স্পষ্ট করবেন। আর যদি না থাকে সেটা স্পষ্ট করবেন। যেমন আমার নাই, আমার স্পষ্ট কথা, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমার ভাই আমার কোনো কিছু নেই, আমি দেশের সেবা করতে চাই, সেটা একটা। মিথ্যা কথা কেউ বলে সুযোগ নেবেন না, এটা সকলের প্রতি আমার অনুরোধ রইল। অনেক কথা বলছি, দোয়া করি যাতে তারুণ্যের ভোটটা সঠিক জায়গায় হয় এবং সঠিক ব্যক্তিকেই দেয়। আমরা যা হয়েছে আমাদের হয়ে গেছে, আমাদের যে সন্তানরা যারা আগামীর বাংলাদেশ গঠন করবে, যারা আগামীর বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখে সুখী শান্তিতে থাকবে, তাদের সাথে কেউ প্রতারণা করবেন না। এটা এই বক্তব্য সামনে রেখে, এই অনুরোধটাকে সামনে রেখে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, তার মধ্যে আসছে হলো ফজলে সানি, মাই ডিয়ার ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আরিয়ান দেখছেন, আসসালামু আলাইকুম। স্থানীয় লোক যারা বড় হয়েছে তাদেরকে গন্ধ চেনে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। আমি সেটাই বলতে চেয়েছি, আমি অত কিছু বুঝি না, আমি বুঝি যে কার কোথায় কি আন্দোলনে কি ছিল, যেহেতু আন্দোলন নিয়ে কথা বলে। তাছাড়া এই নিজেকে দিয়ে তো বললাম, এলাকার বাইরে থাকলে সারাদিন নিজের এলাকায় মনটা পড়ে থাকে। এই ধরনের মানুষকে আমাদের রাখতে হবে যে যারা এলাকায় মানুষের সেবা করবে। আমরা যা হচ্ছে আমাদের হয়ে গেছে, আমাদের বয়স তো 55-56 হয়ে গেছে, 4 থেকে 56 হয়ে গেছে আমাদের এজ। আমাদের সাথে যারা আছেন আমি অনুরোধ করব যাতে আগামীতে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা অন্তত আগামীর বাংলাদেশ, বিশেষ করে আন্ডার 30 জেনজিতে যারা আছেন, যুবক এবং তরুণ সমাজ, তাদেরকে নিয়ে ছিনিবিনি খেলবেন না, তাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না, তাদেরকে ঠকাবেন না। তারা যাতে ভুল কিছু না জানে, ভুল যা জেনেছি আমরা জেনেছি, আমরা তাদেরকে সে ভুলের কথা বলবো না। তারা ভালো জিনিস শিখুক, সেটাই আমরা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।